পোলাতো নয় সে তো আগুনেরই গোলা, এই গানটা মমতাজ গেয়েছিলেন। আর তৎকালীন সময়ে একটা গোলা তৈরি হচ্ছিল, তবে আওয়ামী লীগের ঘরেই সেই গোলা তৈরি হচ্ছিল, যে দ্বারা আওয়ামী লীগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কথা বলছি 24 জুলাই আগস্ট অভ্যুত্থানের অন্যতম ব্লুটুথ বয় সার্জিস। তবে মাঝে মাঝে নিজের পছন্দ না হলে অতিরিক্ত কথা বলে, বলতে বলতে এমনটাই বলে যে আওয়ামী লীগ নিয়ে বলতে বলতে, বিএনপি নিয়ে বলতে বলতে ঠিক দেশের সর্বোচ্চ যে জায়গা আদালত নিয়েও একটা বিরূপ মন্তব্য করে বসছিল। তবে সব জায়গায় যে বিরূপ মন্তব্য করতে নাই, সেটা এবার তিনি টের পেতে যাচ্ছেন। যদি ক্ষমা প্রার্থনা না করে, তাহলে আমার ধারণা সার্জিস গ্রেপ্তার হবেন। যদিও জামিন পেয়ে যাবেন, কিন্তু গ্রেপ্তার হবেন, কারণ আইনের কাজই হচ্ছে সবাইকে লাইনে আনা। আপনাদের খেয়াল আছে, মেয়র ইশরাক, তিনি মেয়র হন, এনসিপি মনে প্রাণে চাই না, মুখে মুখে যাই বলুক। সরকার থাকা তাদের উপদেষ্টা তারাও চায় না, সরকার নিজেও চায় না বিএনপির দাবি, আর এনসিপি তো চাই না। তো যখন মেয়র ইশরাক এনসিপির দেখানো পথে যমুনার সামনে তার যারা সমর্থকরা আছেন সেখানে আন্দোলন করেছিলেন, নিজেও সেখানে গেলেন। পরবর্তীতে দ্বিতীয় দিন তৃতীয় দিন সম্ভবত টানা আন্দোলনের পর আমাদের আপিল বিভাগ থেকে সম্ভবত একটা রায় আসলো যে মেয়র ইশরাকই মেয়র হবেন। তো সেই রায়কে কেন্দ্র করে সার্জিস একটা বক্তব্য দিয়ে বসছিলেন হাইকোর্ট নিয়ে। তার সেই পোস্টটা আপনাদের খেয়াল থাকার কথা। যদি মব করে আপনার কি বলা হয়েছে যে মব তৈরি করে হাইকোর্টের রায় নেওয়া যায়, তাহলে এই হাইকোর্টের দরকার কি? তার মানে হাইকোর্টের যারা বিচারপতি আছেন তারা মবেরে ভয় পান, সেই মবেরে ভয় পাইয়া তারা রায় দিয়ে দিচ্ছেন। তাহলে তো ভাই দেশে আর আইন আদালত দরকার নাই, আর এই বিচারকদেরও দরকার নাই। তার বক্তব্যের মিনিংসটা সোজা বাংলায় এমনই ছিল, মানে বিচারক ভয় পেয়েছেন, মবের ডরে তিনি এই সিদ্ধান্ত বা রায় দিয়েছেন। আর এই পোস্টকে কেন্দ্র করেই সার্জিস আলমকে পাঠানো হয়েছে একটা আপনার নোটিশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে। একই সঙ্গে নোটিশ পাওয়ার 2 ঘন্টার মধ্যে সংবাদ সম্মেলন ডেকে সার্জিস আলমকে প্রকাশ্যে ক্ষমাও চাইতে হবে। নোটিশ পাওয়ার পর সার্জিস পাত্তা দেয় নাই, সে ক্ষমা চায় নাই। তো এখন যখন নোটিশ পাওয়ার 2 দিন হয়ে গেছে, সার্জিস ক্ষমা চায় নাই, সেখানে সার্জিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়েছে। বাংলাদেশের বিচার ব্যবস্থা কতটুকু স্বাধীন, এইটাও একটা এখন দেখার বিষয় হয়েছে যে এটা কি আসলে আদালত অবমাননার মতন ঘটনা হয়েছে কিনা। নিঃসন্দেহে এটা আদালত অবমাননার ঘটনা হয়েছে। এখন সার্জিস আলমের বেলায় হয়েছে কিনা এ নিয়ে আপনারা যদি দেখি, 28 মে বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি দায়ের করেছেন আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন। গত শনিবার হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্যের ঘটনায় প্রধান বিচারপতির কাছে যখন এই ঘটনাগুলো নিয়ে লিখিত লিগেল নোটিশ পাঠানো হয়, আর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন তিনি এই লিগেল নোটিশ পাঠান। কিন্তু 22 মে ইশরাক হোসেনকে, আচ্ছা যাই হোক, আমরা এখন এইটা নিয়ে সার্জিস আপনার কোন রকম ভূমিকা রাখেনি। তিনি এখন উত্তরাঞ্চলে আছেন। উত্তরাঞ্চল কত বছর ধরে কি বলা হয় যে সাপোর্টিং পাচ্ছে না, নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে তিনি কাজ করছেন। দরকার উত্তরবঙ্গের, আসলে আমি জানি না, প্রত্যেকটা সরকার অনেক অবহেলা করেন। আমরা বিভিন্ন জন কাজ করি উত্তরবঙ্গে, বিভিন্ন চ্যারিটি কার্যক্রম করি, আসলে কিন্তু এলাকাগুলোর অবস্থা খুবই কাহিল। সরকারের উচিত উত্তরবঙ্গে একটা বিশেষ বরাদ্দ দেওয়া, তবে বরাদ্দগুলো যেন মানুষের কাছে পৌঁছায়। যাই হোক, তো সার্জিস ওদিকে ব্যস্ত আছেন, আর এদিকে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ গঠন করার জন্য আবেদন করা হয়েছে। হবে কি? তবে আমার ধারণা হবে, আর এটা সরকারের নিরপেক্ষতা প্রমাণের জন্য করতে হবে। আইন আদালত এগুলো যে একটা রুলসে চলে, আর যদি না করে তাহলে আইনজীবীরা বলছেন যদি সে আদালত অবমাননার আবেদন তৈরি হয়ে যায়, তারপর সে ক্ষমা না চায়, তাহলে তাকে গ্রেপ্তার করা হবে। পুরো বাংলাদেশ আওলাই যাবে। আমার ধারণা সার্জিস লিখিত ক্ষমা চেয়ে ফেলবেন, পত্রিকা আসুক না আসুক। ডক্টর মোহাম্মদ ইউনূসের কপালটা খারাপ না ভালো সেটা সময় বলে দেবে। তবে আওয়ামী লীগের আমলে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে খুব শক্ত অবস্থান ছিল আওয়ামী বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর, লাইক বিএনপি, জামাত ইসলাম অথবা অন্যান্যরা, কিন্তু সময়ের সাথে যখন আওয়ামী লীগের বিপরীতে ক্ষমতার মসনদে ডক্টর মোহাম্মদ ইউনূস আরোহণ করলেন, তখন আস্তে আস্তে আপনি এই মুহূর্তে যদি একটা সার্ভে করেন, যারা বিএনপির একনিষ্ঠ কর্মী ভক্ত আছে, মুখে যাই বলুক অন্তরে ডক্টর ইউনূসকে পছন্দ করে আসলে খুব বেশি আপনি মানুষ পাবেন না। এখন টোটাল একটা ক্যালকুলেশন করলে দেখা যাবে বাংলাদেশের মোট জনগোষ্ঠীর 70% লোক ডক্টর ইউনূসকে পছন্দ করে না। কিভাবে? আওয়ামী লীগের তারা তো করেই না, সাথে যোগ হয়েছে বিএনপি। তবে আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনূসের মান সম্মান যতটুকু খাইছে না খাইছে, কিন্তু বিএনপি এখন যেই পথে হাঁটছে বা যেই বক্তব্যগুলো দিচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর বিরক্ত হয়ে বা ওনার বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে স্বাভাবিক মানুষের কাছে প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে। সেই জায়গা থেকে আওয়ামী লীগের পরে যতটুকু মান সম্মান জীবিত ছিল ততটুকু তিনি রাখতে পারবে কিনা, আমার কাছে মনে হচ্ছে
ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে ডক্টর ইউনূস সেই জায়গাটাও হারিয়ে ফেলবেন। কারণ বিএনপি নির্বাচনের জন্য তাদের আলটিমেটাম আস্তে আস্তে আরো শক্ত করছে। দেখেন পদ্ধতি ইস্যুটা, এটা কি নাহিদের সাজানো কোনো স্ক্রিপ্ট নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাজানো নাটক, এই নিয়ে প্রশ্ন আছে। আর এই প্রশ্নের মধ্যে বিএনপি মনে করছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগের নাটক করেছেন। তো এই যে শব্দটা, যে পদত্যাগের নাটক করেছেন জাতির সামনে, এমনকি বিশ্লেষকদের অনেকেও কিন্তু বিএনপির এই বক্তব্যটাকে সমর্থন করেন। কেন তিনি পদত্যাগ করবেন, একটা সিদ্ধান্ত নিছেন, সেই সিদ্ধান্তটা আমরা আবার ভায়া শুনলাম, তারপরে ওনার উপদেষ্টা একজন সকালে বললো যে পদত্যাগ করবে না, আবার পরে ফোন দিয়ে আবার মানে স্ট্যাটাস সরাই ফেললো, মানে উপদেষ্টা পরিষদের বিবৃতি আসলো। এই যে সকল কিছু মিলিয়ে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, এই মুহূর্তে যিনি বিএনপির প্রধান সিপাহ সালার হিসেবেই সবার কাছে টার্গেটেড হয়েছেন, তিনি বলছেন আমরা নির্বাচনের রোড ম্যাপ চেয়েছিলাম, কারো পদত্যাগ চাইনি। দেশের মানুষ পদত্যাগের নাটক দেখেছে, যায়নি এটা ডক্টর ইউনূসের সাথে। আচ্ছা, বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুস্পষ্ট রোড ম্যাপ চেয়েছিলাম। আমি বরাবরই একটা জায়গায় তো আমিও বুঝি না, ডক্টর মোহাম্মদ ইউনূসের মনের মধ্যে কি কোনো পেচকি আছে, জিলাপি আছে? যদি নাই থাকে তাহলে উনি বলে দিলে তো পারে যে মে মাসে নির্বাচন অথবা জুনে নির্বাচন অথবা এপ্রিলে নির্বাচন, তফসিল এত তারিখ ঘোষণা হবে। এই দুইটা শব্দ নিয়ে কিন্তু উনি ইচ্ছাকৃতভাবে বিএনপিকে বিগড়াচ্ছেন, পাকাচ্ছেন। এখন ওনার অন্তরে কি সেটা তো জানার সুযোগ নাই। উনি বলে দিলে পারেন যে ঠিক আছে ভাই, জুনের 10 তারিখ নির্বাচন, মার্চের থেকে তফসিল ঘোষণা, বিএনপি শান্ত হয়ে যেত। এরপরে বিএনপি বেশি লাফালাফি করলে সমালোচনা করা যেত। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই এই পেচকিটা লাগাই রাখছেন। আমার কাছে এটাই মনে হচ্ছে, কার জন্য লাগাচ্ছেন, কেন লাগাচ্ছেন সেটা তিনি ভালো জানেন। বাট বিএনপি বলছে যে আজকে আপনার রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশ একটা প্রোগ্রাম হচ্ছে, সারা বাংলাদেশ থেকে নেতাকর্মী আসছিলেন। তো সেইখানে ইউনূস সাহেব বলছেন গণতন্ত্রের জন্য, মানে সালাউদ্দিন বলছেন যে গণতন্ত্রের জন্য কথা বলি, সেটা যদি আমাদের অপরাধ হয় সেই অপরাধ আমরা বারবার করব। আশা করি এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে। ইভেন মেয়র ইশরাকের যে পদটা নিয়ে, এটা নিয়েও যে খাবলা খাবলি এখন পর্যন্ত আসিফের মন্ত্রণালয় থেকে চলছে, তো এটা নিয়েও তো মানুষের মধ্যে প্রশ্ন উঠতেছে, কি ব্যাপার ভাই, সরকার কি কোনোভাবে ইশরাককে সাইড দিচ্ছে না? বিএনপি কিন্তু এটাই মনে করতেছে। বিএনপি তাকে বলা হচ্ছে যে আদালতের রায় কার্যকর যেখানে হয়ে গেছে, সেই রায় কার্যকরের মধ্যে 30 দিনের প্রজ্ঞাপন যেটা নির্বাচন কমিশনের ছিল সেটা গতকালকে শেষ হয়ে গেছে, এখনো মেয়র পদে ইশরাক বসতে পারতেছে না, শপথ দিতে পারতেছে না। সমস্যাটা কথা, সরকার ইচ্ছা করে করতেছে না। তো বিএনপির বক্তব্য, আদালতের রায়কে কার্যকরের মাধ্যমে ইশরাক হোসেনের শপথ পাঠ করাবেন, নির্বাচনের জন্য রোড ম্যাপ করবেন। এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যদি দেশের মানুষ গণতন্ত্র এবং নির্বাচনের জন্য আন্দোলন করতে বাধ্য হয়, তাহলে সেটা হবে ইতিহাসের একটা দুঃখজনক অধ্যায়। কথাগুলো হালকা শোনালেও ওজন কিন্তু অনেক বেশি। যতটুকু মান সম্মান আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, আমার মনে হয় না যে নিজ দেশে তিনি আরো একটা আওয়ামী লীগের তুলনায় 10 গুণ ট্র্যাজেডিক অধ্যায় হতো। কেমন জানি বদলে গেছে অনলাইন। আমার মনে হয় পিনাকিদা আপনার কি বলা হয় যে ধরেন আওয়ামী লীগের মধ্যে শেখ হাসিনাকে টার্গেট করে শুধু ভিডিও বানাইতেন, ম্যাক্সিমাম 95%। 2-4টা হতো বিএনপি আর আওয়ামী লীগের বিভিন্ন ইস্যু নিয়ে তিনি কথা বলতেন। কিন্তু গেল 5ই আগস্টের সরকারের পরিবর্তনের পর, এনসিপির রাজনৈতিক দলটি তৈরির পর, পিনাকিদা, সাংবাদিক ইলিয়াস এবং কনক সরোয়ারের প্রতিদিনের নিউজের একটা অংশই হচ্ছে বিএনপি। এবং বিএনপিকে যারা লিড করেন, লাইক মির্জা ফখরুল ইসলাম, রুহুল কবির রিজভী, আমির খসরু সাহেব, অথবা ধরেন সালাউদ্দিন সাহেব, যারা এই মুহূর্তে বিএনপির খুবই হাই প্রোফাইল ক্যারেক্টার, লাইক মির্জা আব্বাস, তো তাদের প্রত্যেককে ধরে ধরে আলাদাভাবে রোস্ট করা, তাদের বিভিন্ন অতীত জীবন, পয়সা কিভাবে কামাইছে, রাজনীতিতে কিভাবে ছিল। তো এর মাঝখানে এই যে ভিডিওগুলো বানাচ্ছে, বিএনপির নেতাকর্মীরা তীব্র নিন্দা ইদানিং জানাচ্ছেন। তবে জামাতের সাথে ভালো সম্পর্ক, জামাত মনে করছে তাদের অনলাইন গুরু হিসাবে পিনাকি দাদা যথেষ্ট ভূমিকা পালন করছেন, কারণ বিএনপি এবং জামাতের মধ্যে এই মুহূর্তে মাঠে কাটাকাটি খেলা চলতেছে। যাই হোক, তো এই বিষয়গুলো বিএনপি কিভাবে নিচ্ছে, আমরা দীর্ঘদিন পরে, এর আগে একটা ঘটনা দেখছিলাম শামা ওবায়দের ইস্যুতে সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে একটা মিছিল ছিল, ঝাড়ু মিছিল। এবার চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমরা যাদের নাম বলছি প্রত্যেকে কেন্দ্রীয় নেতা, এবং তাদেরকে নিয়ে আমি যখন নিউজটা করছি গেল কয়েক ঘন্টা আগে, এই সালাউদ্দিন সাহেবকে নিয়ে পিনাকিদা তিনি একটা নতুন এপিসোড করছেন, এমনকি অনেক তথ্য, ভারতে তিনি কিভাবে ছিলেন, রাজকীয় হালে রয়ের টাকা পয়সা ছিল, মানে টোটাল বাংলাদেশে
আওয়ামী লীগের বিপরীতে ভারতে বৈশা বৈশা সালাউদ্দিন সাহেবকে তৈরি করা হয়েছে, ঠেলে দেওয়া হয়েছে, ইভেন তিনি বিএনপির সিনিয়রদেরকে সম্মান করছেন না, ব্লা ব্লা ব্লা। এই নিউজটা যারা দেখছেন সেখানে এরকম অনেক তথ্য দিচ্ছে। তো এগুলো দিকে স্বাভাবিকভাবে ওনার যারা ফ্যান ফলোয়ার আছেন বা লোকাল নেতৃত্বে যারা আছেন তারা তো ভাই যথেষ্ট খেপছে। তো তারা করছে কি, আপনার বিএনপির চট্টগ্রামের বাঁশখালীতে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে যে অপপ্রচার এবং এর বাহিরেও যাদেরকে নিয়ে বিভিন্ন বক্তব্য আসছে সেটার বিরুদ্ধে তারা এক বিক্ষোভ মিছিল তৈরি করেছে এবং কি পুরো এলাকা জুড়ে উত্তাল। বাঁশখালী উপজেলা এবং পৌর বিএনপির উদ্যোগে আলাউল কলেজ মাঠ থেকে মিছিলটি বের করেছেন নেতাকর্মীরা। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয় মিছিলটি। তারপর সেখানে সমাবেশ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ সময় বিএনপির নেতাদের বিরুদ্ধে, কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে কটূক্তি এবং অপপ্রচারের বিরুদ্ধে তারা ব্যাপক তীব্র নিন্দা জ্ঞাপন করেন। বিক্ষোভের সময় দক্ষিণ জেলা বিএনপি নেতা লিয়াকত আলী সহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হঠাৎ করেই গণেশ উল্টে গেছে। এতদিন যাবত অনেকেই ভাবতো আওয়ামী লীগের সময় যে বিএনপির পৃষ্ঠপোষকতা করছে অনলাইনে সাংবাদিক ইলিয়াস, ডক্টর কনক সারোয়ার এবং পিনাকিদা, কিন্তু যখন সরকারের প্রেক্ষাপট পরিবর্তন হলো, এখন প্রতিদিন তারা যেভাবে যাচ্ছে বিএনপির রাজনীতি এবং কি ভারতের স্পেশাল এজেন্ট হিসেবে এখন বিএনপিকে চিহ্নিত করে দেওয়া হয়েছে। প্রতিদিনই এটা বোঝানো হচ্ছে জনগণকে যে বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের কপালে দুর্গতি আছে, লুটপাট, রাহাজানি, চিন্তাই, কোনো কিছুই বন্ধ হবে না, রাজনৈতিকভাবে এই দলটি দেউলিয়াপনা, নেতাগুলো সব বিশৃঙ্খল, এরকম নানান বক্তব্য কিন্তু আওয়ামী লীগকে নিয়ে দীর্ঘ সময় যে প্রচার প্রচারণা ছিল, এখন বিএনপিকে নিয়ে এই জিনিসগুলো চলছে। আর স্বাভাবিকভাবে এতে যারা নেতা আছেন তারাও ডিস্টারবেন্স ফিল করতেছেন এবং নেতাকর্মীরা মনে করছেন এরকম চলতে থাকতে বাংলাদেশে 5% মানুষ হলেও বিএনপির যে ফ্লোটিং ভোটারগুলো আছে এরা ভাই কনভার্স হয়ে যাবে। তো সেই জায়গা থেকে তারা তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন অনলাইন অফলাইনে। তো অফলাইনের মধ্যে হচ্ছে এনসিপির নেতাকর্মীরা, তো এখন এনসিপি, ডক্টর ইউনূস প্লাস হচ্ছে যে অনলাইন, তারা তিনটা একটা টিম হিসাবে কিন্তু এখন সবাই এটা ক্লিয়ার যে এনসিপি এবং অনলাইনে পিনাকিদারা এবং কি সরকারে থাকা ডক্টর ইউনূস তারা এবিসি টিম হিসাবে কাজ করছে। আর সবাই টার্গেট হচ্ছে বিএনপি, কারণ আওয়ামী লীগ তো আর মাঠে নাই, জামাতের তো নিবন্ধনও নাই, জামাতের কিন্তু নিবন্ধন ফিরা পায় নাই, বুঝেন নাই, নির্বাচনে যাওয়ার যোগ্যতা জামাতের এই মুহূর্তে নাই, পাইলে যাবে, তবে পাবে, এটা সত্য। তো সেক্ষেত্রে বিএনপি নেতাকর্মীরা মনে করছেন যে এটা একটা পরিকল্পনা এবং কি একটা ষড়যন্ত্র। তো সেটার বিরুদ্ধে তারা তীব্র নিন্দা এবং কেউ কেউ বলছেন যে জিতে গেল আসিফ, হেরে গেল ইশরাক, মেয়র পদ এটা তো ভাই ঝুলন্ত আছে। ছোটবেলা আমরা যে স্কুলে একটা খেলা খেলতাম, বিস্কুট খেলা, যে লম্বা একটা দড়ির মধ্যে সুতা দিয়ে কতগুলা বিস্কুট রাখতো, দুই প্রান্তে দুইজন মানুষ দাঁড়াই থাকতো, ছোটবেলা খেয়াল আছে নিশ্চয়ই, হাত বাঁধা থাকতো পিছনে, তো আমরা এরকম উপ উপ করে করে ধরেন, হ্যাঁ, একটা বিস্কুট যদি মুখের মধ্যে পড়ে, অনেকটা এরকমই খাবারটা চোখের সামনে আছে কিন্তু এটা লম্ফ ঝম্প করছে। দর্শক, নানান চড়াই উতরাই, আলটিমেটাম, যমুনা গরম, ফাইনালি কোর্টের রায়, কিন্তু রায় প্রকাশিত হবার আজকে কয়দিন হয়ে গেছে, এবং কি যে একটা আইন আছে একজন মেয়রের শপথ নেওয়ার জন্য, সেই আইনেরও সর্বশেষ দিনটা আজকে শেষ হয়ে গেছে। আবার গত 13 দিন যাবত আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ এই যে কি বলে যে সিটি কর্পোরেশন অফিস করার যে ইস্যুটা ছিল, ওই ভেজালটাও শেষ। রাস্তা আপনার আটকায় বসে থাকতে পারেন, আসিফের কিচ্ছু যাবে আসবে না, কারণ আসিফ তার পুরান অফিস যেটা মানে সচিবালয়ে যে অফিসটা ছিল সেইখানে আবার যাচ্ছে। এখন ডিএনসিসিতে বৈশা বৈশা আপনারা পানি খেতে পারেন, মানে পরিস্থিতি অনেকটা এরকমই। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশিত হয়েছিল প্রথম ধাপে 27 এপ্রিল। গ্যাজেট প্রকাশের 30 দিনের মধ্যে শপথ পড়ানোর একটা আইনি বাধ্যবাধকতা আছে। কতদিনের মধ্যে? 30 দিনের মধ্যে। তো আজকে মঙ্গলবার সেই সময়টা শেষ হয়ে গেলেও শপথ পড়ানোর দায়িত্বে যারা আছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়, তাদের আওতাধীন এই ইস্যুটা তারা চুপ। আর এই সেক্টরটার বসকে উপদেষ্টা আসিফ। মন্ত্রণালয় দাবি করছে আইনি জটিলতা থাকায় মেয়রের শপথ আয়োজন করা হচ্ছে না। এটার কারণে মাঝে মাঝে মনে হয় যে খাদ্যাইয়া কপালে বিপদ দায়িকায় না, তারপরে যে কোনো পরিস্থিতি তৈরি হইলে ওই ভারতের কি বলা হয় যে রয়ের প্রেসক্রিপশনে চলা দল হয়ে যাবে। ইশরাককেও 2 দিন পরে নানান কথা শুনতে হইতে পারে আর কি। আবার দেখেন পুরানা আম আবারও চিপাতে ধরা লাগতেছে। আজকে আবার ইশরাককে মেয়র পদে শপথের দাবিতে আবারও 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে তার সমর্থকরা। আবার রাজপথে আন্দোলন, মানে কেন? দেশটাকে একটা মগের মুল্লুক হয়ে গেল। দুইবার আদালতের আপিল বিভাগের রায় আসলো, প্রথম ধাপের রায় আসলো, নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট প্রকাশিত হলো। স্থানীয় সরকার কেন শপথের আয়োজন করছেন আসিফ? এটা ইগোর যুদ্ধ চলছে। এমনকি তার দল এনসিপি
ডক্টর ইউনূসের কাছে গিয়ে বইলা আসছে আপনি এটা সিস্টেম বাদ দেন, নির্বাচন সব অবৈধ ঘোষণা করে দেন। আজকে আমি যদি দেখি ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, তিনি মন্ত্রণালয়ে আবার চিঠিও পাঠাইছেন। ইশরাক সমর্থকদের কারণে 13 দিনেও নগর ভবনের অচল অবস্থা কাটে নাই। এমনকি নগর ভবন থেকে যেখানে তারা আয়োজন করে বসে আছে, এটার আয়োজনের মেইন কারণটা কি, যে ইশরাককে গেলে যেন সেখানে তারা ধরতে পারে। কিন্তু আজকের আপডেট খবর হচ্ছে নগর ভবন থেকে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে আসিফ। তার যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় দ্রুতই এই মন্ত্রণালয়ে সচিবালয়ে স্থানান্তর হবে বলে জানিয়েছে আপনার স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকসুদ জাহেদি। তো তিনি বলছেন সমকালের প্রতিবেদনে যে ইশরাক হোসেনের শপথ পড়ানোর বিষয়ে স্থানীয় সরকার বিভাগ হাইকোর্টের রিট খারিজের পরেই সার্বিক প্রস্তুতি নিয়েছিল। গত রোববার মেয়রের শপথ নিতে হাইকোর্টে রিট করেছিলেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। রিট খারিজের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে ওই যে আবার একজন নাগরিক, সে নাকি লিভ টু আপিল দাখিল করেছে। তো যেহেতু এখন এটা আবার লিভ টু আপিলে গেছে, সেই জন্য এটা বিচারাধীন। এখন মঙ্গলবার গেজেট অনুযায়ী শপথ পড়ানোর শেষ সময় হলেও আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা নেব। তো এখন সচিবালয়ের অফিস ঠিকঠাক হচ্ছে, আগামী 2-1 দিনের মধ্যে সেখানে আসিফ গিয়ে অফিস করবে। আর এই মেয়র পদে শপথ চেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়কে গতকালকে আবার চিঠি দিছে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। আর গত 17 মে থেকে আন্দোলন চললো। কি মনে করেন, ইশরাক কি আসলে মেয়র পদ পাবে? আসিফের সাথে পাঙ্গা নিছে, বিষয়টা তো এরকমই মনে হচ্ছে। নাহলে একটা সিস্টেমে একজন মানুষ মেয়র হইয়া ক্ষমতা এনজয় করতেছেন ডক্টর শাহাদাত, আর ইশরাকেরটার ভিতরে এসা কেন এগুলো করা হচ্ছে? আবার বিএনপি রাজপথে নামবে, আবার মাঠ গরম করবে, আবার যমুনা ঘেরাও করবে, আবার গিয়ে এটা করবে, পুলিশ কি নামবে, জলকামান, ঠান্ডা ডান্ডা। মানে একটা ছোট্ট সামান্য বিষয় নিয়ে যতটা জল ঘোলাচ্ছে ডক্টর ইউনূসের সরকার, এই কারণে বিতর্কিত হচ্ছে বারবার যে ভাই আমরা যা মন চায় আমরা তাই করবো, আইন কপচায় আইন। দেখেন যেটা ভালো মনে করেন।